ছাত্রগণ, সালামু আলাইকুম। আশা রাখি তোমরা ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি 9 ও 10-এর হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা নিয়ে। না, এই চ্যাপ্টারটা বুঝতে হলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে জিনিসগুলো, সেগুলি আমি আজকে উপস্থাপন করব। দেখো, এই চ্যাপ্টারের উপর আমি আরও 2টি লেকচার দিয়েছি, সেখানে সব আইটেমগুলো একত্রে আছে। এখন আমি চেষ্টা করব, যেহেতু এই শিক্ষার্থীদের কাছে এই চ্যাপ্টারটা অনেকের কাছে মোটামুটি একটু হার্ড মনে হয়, বা তারা সূত্রগুলো ঠিক মতো অ্যাপ্লাই করতে পারে না, সেহেতু আমি ডিসিশন নিয়েছি যে এগুলিকে পার্ট পার্ট করে তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। না, হ্যাঁ, এবং তোমরা মনোযোগীভাবে লেখাপড়ায় আশা রাখি তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এখন এখানে যেটা প্রথমে আমার আসতেছে যে স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে স্থানাঙ্ক কথাটা কি সেটা একটু বুঝিয়ে নিই। কার্টেজীয় সমতল, তোমরা নাম শুনেছ। কার্টেজীয় সমতল বলতে সাধারণত আমরা যে গ্রাফ পেপার যেটা ইউজ করি সেটাকে বলে কার্টেজীয় সমতল। সেখানে তোমরা অবশ্যই জানো এক্স অক্ষ এবং কি পরস্পর সাথে লম্ব আবার ওয়াই অক্ষ রয়েছে, না? এবং এক্স অক্ষ, এটা আমি চিত্রে দেখিয়েছি এখানে, এক্স ও এক্স প্রাইম, না? ভূমির সাথে সমান্তরালে যে রেখাটি আছে এটাকে আমরা বলবো কি এক্স অক্ষ। আর তার সাথে উলম্বভাবে আছে ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হলো ওয়াই অক্ষ। আর এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোটা যে বিন্দুতে ছেদ করছে সেটা হলো মূল বিন্দু। এবং তোমরা সবাই মোটামুটি অবগত আছো যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে রেখা দুইটিকে কি করা হয়েছে, ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়, না? এটাকেই বলে, কি বলবো আমরা এটাকে আমরা বলবো যে কার্টেজীয় সমতল। এই কার্টেজীয় সমতলে যে কোনো বিন্দুর অবস্থান আমরা ইচ্ছা করলে কি করতে পারি, নিরূপণ করতে পারি ভিন্নভাবে। অর্থাৎ কিভাবে? মূলবিন্দু থেকে, যেমন আমি এই কার্টেজীয় সমতলে পি একটি বিন্দু নিয়েছি, না? এই পি বিন্দুটি ও বিন্দু হতে সরাসরি দূরত্ব কিন্তু ওপি, ঠিক আছে, যেটাকে আমি আর বললাম। আর আবার যদি আমি এক্স পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই কোন বিন্দুর সাপেক্ষে, মূলবিন্দু ও এর সাপেক্ষে, তাহলে অন্যভাবেও করা যায়। কিভাবে করা যায় খেয়াল করো। ও থেকে আমি আসলাম সরাসরি কোথায়, পি বিন্দু ঠিক থেকে একটা লম্ব আঁকলে যে বিন্দুটা পাওয়া যায়, যেমন এটার নাম দিলাম এ, না? তাহলে পি বিন্দু থেকে এতে আসলাম, যার দৈর্ঘ্য হলো কত, এক্স একক। অর্থাৎ সেখানে ছোট ছোট দাগাঙ্কিত থাকে, তা আমরা ধরলাম এখানে এক্স একক। আবার পি এ যে লম্বটা টানলাম পি বিন্দু হতে এক্স অক্ষের উপরে, সেটাকে বলবো আমরা কি, এপি। তাহলে এটার এ থেকে এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব এপি ইকুয়াল টু ওয়াই। আর ও বিন্দু থেকে পি এ সরাসরি দূরত্ব আর। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হলো কি এক্স ও এ, আবার উপর দিকে উঠলাম এপি, তাহলে এটা ওয়াই। তাহলে পি বিন্দুর পাশে আমরা স্থানাঙ্কটা কিভাবে দেখাবো, একটা ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে প্রথমে এক্স অক্ষের যে দূরত্ব অতিক্রম করছি সেইটা, আবার লম্বভাবে আমরা উপর দিকে উঠেছি যেটা সেটা। তাহলে এক্স ওয়াই, এক্স কে আমরা বলি ভুজ, ওয়াই কে বলি কোটি, না? তাহলে এইভাবে স্থানাঙ্ক কি সেটা আমি বুঝিয়ে দিলাম, না? তাহলে স্থানাঙ্ক জ্যামিতি বলতে আমরা এই কার্টেজীয় সমতলে কিছু কি কিছু চিত্রের, যেমন মনে করো কোনো আয়তক্ষেত্রের, কোনো সমান্তরিকের, রম্বসের বা কোনো চতুর্ভুজের, না? আমরা এখানে কি নির্ণয় করতে পারি, তাদের দৈর্ঘ্য, প্রস্থ, তাদের ক্ষেত্রফল, এগুলি নির্ণয় করতে পারি। তাহলে অন্য কোনো জিওমেট্রিক কোনো ক্ষেত্রেরও, জিওমেট্রিক্যাল ক্ষেত্রেরও আমরা কি করতে পারি, এখানে অনেক কিছু নির্ণয় করতে পারি। কার মাধ্যমে? এই যে এখানে আমরা স্থানাঙ্ক দেখিয়েছি, এই ধরনের স্থানাঙ্কের, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর থেকে আমরা যে সমস্ত স্থানাঙ্ক নির্ণয় করি বিন্দুর, সেগুলির মাধ্যমে
এই সমস্ত স্থানাঙ্কের মানের বিন্দুর স্থানাঙ্কের মানের মাধ্যমে আমরা অনেকগুলো সমস্যা সমাধান করতে পারি। এখানে যেমন তোমরা হয়তো কিছুটা বুঝতে পেরেছো। তাহলে মনে করো আমি এখন কি এই পি বিন্দুর স্থানাঙ্ক দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি আর সরাসরি ও বিন্দু থেকে ওপি নির্ণয় করতে চাচ্ছি, তাহলে আমি কার সাহায্য নিতে পারি? পি বিন্দুর স্থানাঙ্কের সাহায্য নিতে পারি। যেমন আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে কি লিখতে পারি? ও পি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার না স্কয়ার প্লাস এপি স্কয়ার লিখতে পারি না, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। যেহেতু এটা কি হয়ে গেছে, এখান থেকে লম্ব আঁকছি, এটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে ওপি ইকুয়াল টু কি? আর স্কয়ার ইকুয়াল টু ও এ হলো কি? এটা হলো ভুজ, এই বিন্দুর ভুজ, যেটা এই দূরত্বটা আমরা আগে দিয়েছি এক্স স্কয়ার, আর এপি হলো আমার কি ওয়াই অক্ষের এক্স অক্ষের উপর লম্ব না, তাহলে এখানে হবে ওয়াই স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব অলওয়েজ কোটি দ্বারা নির্ধারণ করা হয়, অর্থাৎ ওয়াই। আবার ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর কার্তেজীয় সমতলে কোনো বিন্দুর লম্ব দূরত্ব, সরাসরি দূরত্ব যদি বলি, তাহলে এটা কি এক্স অক্ষের এই যে এক্স দ্বারা ও এ ও ইকুয়াল টু এক্স এক্স, তাহলে এক্স একক হলো ওয়াই অক্ষতে পি বিন্দুর লম্ব দূরত্ব, আবার ওয়াই হলো এক্স অক্ষ থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব। তাহলে আমরা সেভাবে পিথাগোরাস থেকে এটা লিখলাম। এখন যদি আমরা আর ইকুয়াল টু বাইর করতে চাই, তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার না। তাহলে খেয়াল করছো তোমরা, আমি ছোট্ট করে একটা উদাহরণ দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে স্থানাঙ্ক জ্যামিতিতে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে বা হতে পারে সেটাই। এখন যেদিকে যাব আমরা অন্যদিকে যাব, এটা জাস্ট আমি একটু ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে স্থানাঙ্ক জ্যামিতিতে কি নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে এখানে সেটা নির্ণয় করা হয় না। আচ্ছা, এখন দেখো আমরা খেয়াল করিও, স্থানাঙ্ক এটা সমতলীয়, নট ত্রিমাত্রিক না, এটার মাত্রা কয়টা? দুইটা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ত্রিমাত্রিক ব্যাপার স্যাপারও আছে, সেগুলো তোমরা অলরেডি বিভিন্নভাবে জেনেছো, কিন্তু এটা দ্বিমাত্রিক না আলোচনা। এখন দেখো আমি যেটা দেখাবো সেটা হলো একটা কার্তেজীয় সমতলে না, কার্তেজীয় সমতলে আমি অলরেডি বলেছি কি, কার্তেজীয় সমতলে খেয়াল করো, কার্তেজীয় সমতলে এক্স কোন সরলরেখার ঢাল বলতে আমরা কি বুঝি? স্লোপ যাকে বলবো, ইংলিশে বলা কি হচ্ছে আমি লিখে দিছি ঢাল। তাহলে আমাদের আজকের মেইন জিনিসটা আলোচ্য বিষয় হলো কি ঢাল বা স্লোপ। হ্যাঁ, তাহলে কার্তেজীয় সমতলে কোনো বিন্দুর ঢাল বলতে আমরা কি বুঝি? মনে করো আমরা এখানে কি নিলাম, একটা সরলরেখা নিলাম, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল নয়, তির্যক ভাবে নিলাম এই। তাহলে এই সরলরেখাটা মনে করো এবি সরলরেখাটা আমার এক্স অক্ষকে বি বিন্দুতে সি বিন্দুতে ছেদ করছে। কোন বিন্দুতে? সি বিন্দুতে ছেদ করছে। এবং এক্স অক্ষের সাথে, এক্স অক্ষ যেহেতু আনুভূমিক রেখা, তার সাথে আমরা হিসাব করব ঢাল। আমরা সবসময় ওয়াই অক্ষের সাথে হিসাব করব না, আমরা সবসময় কোনো রেখার ঢাল বা নতি, এটাকে নতিও বলে বা স্লোপ বলে, যেটা নিরূপণ করব কোথায়? আমরা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিক, ধনাত্মক দিক বলতে আমরা এই পাশেরটা বুঝাই, ডান পাশেরটা। তাহলে কথা চলে আসে ঋণাত্মক দিক কোনটা? তাহলে ঋণাত্মক হলো তার বিপরীত পাশে, বাম পাশে, এটা হলো ঋণাত্মক দিক। তাহলে এটা হলো ঋণাত্মক দিক। এটা যদি থিটা হয় ওটা হবে পাই মাইনাস থিটা। তাহলে আমরা ধনাত্মক দিকটা নিয়েই সাধারণত কি করি, আমরা ঢাল নির্ণয় করি। দেখো, এটা হলো ঋণাত্মক দিক, এটা হলো ধনাত্মক দিক না, ঋণাত্মক দিক আর ধনাত্মক দিক। তাহলে খেয়াল করো, ধনাত্মক দিকে আমরা যে ঢাল নির্ণয় করব, তাহলে কি করব,
এই কোণের উপরে নির্ভর করবে। কোনটা? ধনাত্মক দিকে থিটা কোণের উপরে নির্ভর করবে এই রেখাটার ঢাল। তাহলে সেটা ঢালকে সাধারণত আমরা কি লিখি? m ইকুয়াল টু এই কোণের ত্রিকোণমিতিক মান কোনটা? টেন থিটা হবে এই রেখার ঢাল। তাহলে এটা ধনাত্মক মান আসছে। তাহলে ঋণাত্মক দিক থেকে আমি যদি এটাকে কোন দিক থেকে নিই? এইভাবে নিই, খেয়াল করো, তাহলে থিটাটা আমার এই পাশে আসছে ঋণাত্মক। তাহলে ঋণাত্মক দিকেও হলে তাহলে আমাকে সূক্ষ্মকোণটা আসছে কোন পাশে? বাম পাশে। খেয়াল করো তোমরা, সূক্ষ্মকোণটা আসছে কোন পাশে? বাম পাশে, ঋণাত্মক দিকে। কিন্তু এটা ঢাল হবে তাহলে কোন দিক? এই দিকেরটা, ধনাত্মক দিকেরটা। তাহলে ধনাত্মক দিকের এটা হবে কোনটা? কত হবে? পাই মাইনাস থিটা। না, কত হবে? পাই মাইনাস থিটা। তাহলে আমরা ধনাত্মক দিকের সাথে যদি নিই তাহলে m ইকুয়াল টু তখন কি হবে? 10, খেয়াল করো, পাই মাইনাস থিটা। এবং ত্রিকোণমিতিতে এখনো যারা 9-এ উঠেছো, হয়তো ব্যাপারটা তোমাদের জন্য একটু কঠিন মনে হবে। জেনে রাখো, আমি পরে ত্রিকোণমিতির একটা ক্লাস নিয়েছি, দ্বিতীয় ক্লাসে ব্যাপারটা আমি খেয়াল করব। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখতে পারবে যে আমার এখানে m ইকুয়াল টু 10 পাই মাইনাস থিটা, সেখানে খেয়াল করো 10 পাই মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে? হ্যাঁ, এটা আমরা ত্রিকোণমিতির সেকেন্ড পার্ট না আলোচনা করার সময় তখন আমরা আলোচনা করব। এটা হবে -10 থিটা। কেন এটা -10 থিটা হলো সেটা আমি তোমাদেরকে আবার বলতেছি, ত্রিকোণমিতির সেকেন্ড লেকচারে সেখানে আসবে ব্যাপারটা। তাহলে ইন টোটাল আমরা জানলাম যে কোনো রেখা ঢাল নির্ণয় করতে হলে অবশ্যই ওটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাই আগে আমাদেরকে জানতে হবে। তাহলে ধনাত্মক দিকে যে কোণ সেটা দিয়ে যদি আমি ঢাল নির্ণয় করি সেটা হবে কি? আমার ধনাত্মক মান। আর ঋণাত্মক অর্থাৎ বাম, এই যে এখানে ঋণাত্মক মানে ডান পাশ আমি নিয়েছি, এটা খেয়াল করো, ঋণাত্মক অংশে এই কোণটা দিয়ে বাইর করছে ঋণাত্মক হয়ে গেছে না, -10 থিটা চলে আসছে। তাহলে ঢাল ব্যাপারটা তোমরা বুঝলে। এখন আরেকটু বলি, ঢাল এখন তো আমি বলতেছি যে তির্যক ভাবে যদি এরকম হয় যে আমার ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত কি, কেউ যদি জিজ্ঞাসা করো তাহলে সেটা আমাকে বোঝাতে হবে। আবার এক্স অক্ষের সমান্তরাল রেখার কি ঢাল নাই? হ্যাঁ, সেটা আমরা আলোচনা করব এখনই। দ্রুত দেখো, খেয়াল করো, যদি কেউ বলে যে স্যার আপনি শুধু এক্স অক্ষকে ছেদ করছে তির্যক ভাবে এমন রেখার ঢালের কথা এখানে উল্লেখ করেছেন, হ্যাঁ, প্রশ্ন আসতেই পারে তোমাদের যে এক্স অক্ষের সমান্তরাল হলে তাহলে সেটার ঢাল কি হবে, আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে সেটার ঢাল কি হবে না রেখার। দেখো, খেয়াল করো, এই তাহলে আমি একটু তাড়াতাড়ি দেখালাম, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা আমার ওয়াই প্রাইম, আর তাহলে এক্স অক্ষের উপর উলম্ব লম্ব ভাবে আছে এমন সরলরেখার ঢাল কি হবে? খেয়াল করো, এটা এদিকেই ধরি বা এদিকেই ধরি, 90 ডিগ্রি আসছে, ধনাত্মক দিকে ধরলাম, তাহলে এখানেও m ইকুয়াল টু 1090 হবে না? তবে 1090 হলে এটা কি অসংজ্ঞায়িত বা অসীম, তাহলে এখানে ঢাল আমরা নিরূপণ করতে পারলাম না। এখন যদি এখানে আমি দেখাই এক্স অক্ষের সমান্তরালে যদি একটা রেখা নিই না, এক্স অক্ষের সমান্তরালে এবি রেখা নিলাম মনে করো, তাইলে এক্স অক্ষের সাথে সে কোন ডিগ্রি কোণ উৎপন্ন করে নাই? কোন ডিগ্রি? 0 ডিগ্রি অবশ্যই। তাহলে এই রেখার ঢাল m ইকুয়াল টু 10 ডিগ্রি ইকুয়াল টু হবে 0। তাহলে এটা হয়ে গেল 0 না? আচ্ছা, এখন আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, মনে করো তোমাদের কি দেওয়া আছে, কার্তেজীয় সমতলে দুইটা বিন্দু দেওয়া আছে, যে আমি এখানে চিত্র এঁকেছি, কার্তেজীয় সমতলে দুইটা বিন্দু দেওয়া আছে এবং দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি,
না? ঠিক আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে ওই দুইটা বিন্দু দিয়েও কিন্তু আমরা দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখাটা যাবে, তাহলে সেই সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। দেখো আমি দেখানোর সময় সাধারণত তোমাদেরকে ফার্স্ট কোয়াড্রেন্টে একেই দেখাচ্ছি না, না একই কথা। তুমি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ যে কোনো কোয়াড্রেন্টে এই বিষয়গুলো উপস্থাপন করা যাবে। কিন্তু তোমরা জানো ফার্স্ট কোয়াড্রেন্টে স্থানাঙ্কের মান কত? কোটি এবং ভুজ এবং কোটি দুটোটাই প্লাস প্লাস, না? সেকেন্ড কোয়াড্রেন্টে ভুজের কোটির মান কি মাইনাস প্লাস, সেগুলি তোমাদেরকে তখন হিসাবে আনতে হবে, না? আর থার্ড কোয়াড্রেন্টে কোটি ও ভুজ ও কোটি দুটোটা মাইনাস মাইনাস। আর আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে? প্লাস মাইনাস। কিভাবে হয়েছে এটা তোমরা শিক্ষার্থীগণ তোমরা এইটাই ব্যাপারটা শিখে নিয়েছো। আমি আর বিশেষভাবে সেদিকে যাচ্ছি না। এখন আমি যেটা নিয়ে আলোচনা করব, মনে করো এই কার্টেজীয় সমতলে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হলো P(x1, y1), আরেকটা হলো Q। এই যে এখানে P আর এখানে Q। তাহলে Q হলো স্থানাঙ্ক কত? x2, y2, ভুজ কোটি। এখন আমাদেরকে বের করতে হবে এই দুইটা বিন্দু দিয়ে একটা সরলরেখা গেছে এবং তার ঢাল কত, ঢালটা নির্ণয় করতে হবে। এখন আমরা PQ দুইটা বিন্দু দিয়ে যে একটা জিনিস খেয়াল করিও, দুইটা বিন্দু দিয়ে যে অলওয়েজ কয়টা রেখা আঁকা যায়? একটাই রেখা আঁকা যায়। তাহলে আমরা সেটা আঁকলাম, সেটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো? একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো, মনে করে এটার নাম দিলাম টি বিন্দুতে ছেদ করলো। এবং এই টি বিন্দুতে সে ডান দিকে ধনাত্মক দিকে থিটা কোণ উৎপন্ন করেছে। এখন আমরা কি বললাম? কিউ থেকে, পি থেকে এবং কিউ থেকে দুইটা লম্ব এঁকে দিলাম। কার উপর? এক্স অক্ষের উপর। পিডি ও কিউই লম্ব এঁকে দিলাম। আবার কিউ বিন্দু হতে পিডি এর উপর একটা লম্ব টেনে দিলাম, লম্বটা হলো কিউএফ, না? তাহলে এখানে কিন্তু দেখো পি কিউ এফ একটা আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি অটোমেটিকলি। দেখো খেয়াল করো, এখানে যেহেতু আমরা কিউ এক্স অক্ষের উপর কিউই লম্ব এঁকেছি, আর পি বিন্দু হতে এক্স অক্ষের উপরে পিডি লম্ব এঁকেছি, তাহলে দুটোটা সমান্তরাল, না? আবার কিউ বিন্দু হতে এফ বিন্দুর উপর একটা লম্ব এঁকে দিয়েছি, তাহলে এই যে কিউ এফ ডি ই এই আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে এটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, না? এটা তোমরা ভালো করেই জানো। তাহলে এখানে আমরা যেটা আমি আগেই তোমাদেরকে চিত্রটা এঁকে রেখেছি, তাহলে খেয়াল করো ওডি, ও হতে মূল বিন্দু হতে ডি, এখানে যেহেতু লম্ব আঁকছি তাহলে পি বিন্দুর ভুজ কোনটা হবে? ওডি। ওডি ইকুয়ালটিকে আমি এখানে দেখিয়েছি কি x1, এই যে এখান থেকে চিত্র থেকে পেয়েছি, না? আবার আমি কি করেছি? এই যে কিউ বিন্দুর ভুজ ও ই, ও ইকুয়াল টু কি হবে? x2। এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, ডিই এই দৈর্ঘ্যটা দরকার কোথায়? কিউএফ এর জন্য। কিউএফ ইকুয়াল টু ডিই। তাহলে কিউএফ ইকুয়াল টু ডিই, যেহেতু এটা আয়তক্ষেত্র, আবার ডি ইকুয়াল টু কি? ওডি মাইনাস ওই। এই যে ওডি মাইনাস ওই, দ্যাট মিনস এখানে স্থানাঙ্ক দেওয়া আছে একক x1 মাইনাস x2। অনুরূপভাবে আমরা নির্ণয় করতে পারি কি পিএফ বা এফপি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। কিভাবে? তাহলে পি বিন্দুর ভুজ কোটি কত? y1, তার মানে এই যেখান থেকে লম্ব টানলে এটা হবে y1। আবার কিউ বিন্দুর কোটি কত? y2, এই যে কিউই। কিউই ইকুয়াল টু কি? আবার এফডি, না? কিউই ইকুয়াল টু এফডি। এই দেখো আমি লিখে রেখেছি চিত্রের সাথে মিলাও। পিডি ইকুয়াল টু y1, এফডি ইকুয়াল টু কিউই আবার ইকুয়াল টু y2। তাহলে পিএফ এটা ইকুয়াল টু কি হবে? পিএফ ইকুয়াল টু এফডি মাইনাস ডিএফ বা এফডি, না? পিএফ ইকুয়াল টু পিডি মাইনাস এই যে পিডি মাইনাস এফডি ইকুয়াল টু কি হবে? এখান থেকে যদি আমরা মান নিই y1 মাইনাস y2,
আবার খেয়াল করো, এখানে এটা যেহেতু আয়তক্ষেত্র, তাহলে এটার সাথে এটা সমান্তরাল, দ্যাট মিনস এক্স অক্ষের সমান্তরাল হলো কিউ এফ রেখাটা, আর পি টি রেখাটা হলো ছেদক। তাহলে থিটা কোণটা আমার অটোমেটিকলি কোথায় চলে গেছে, এখানে চলে এসেছে কি হিসাবে, অনুরূপ কোণ। না, এটা কি অনুরূপ কোণ হিসাবে। এখন খেয়াল করো, এটা যদি, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ না, এই সমকোণী ত্রিভুজে আমরা কি পাবো, খেয়াল করো, এটা অতিভুজ, এটা যদি ভূমি ধরি এটা লম্ব, তাহলে এখানে আমরা কি পাবো, আমরা জানি যে টেন থিটা হবে এই সরলরেখার ঢাল। তাহলে এখানে যদি আমি টেন থিটা লিখি কি পাবো, কোন ত্রিভুজে, পি কিউ এফ বা এফ পি কিউ সমকোণী ত্রিভুজে। তাহলে আমি এই পাশে লিখতেছি, দেখো খেয়াল করো, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না, নাম কি, এফ পি কিউ, এফ পি কিউ এ। এই ত্রিভুজে টেন থিটা ইকুয়াল টু কি হবে, তোমরা ত্রিকোণমিতি থেকে জানো, লম্ব বাই ভূমি। তাহলে এম অর্থাৎ এই সরলরেখার ঢাল না, এম ইকুয়াল টু, আর এই ত্রিভুজে কি হয়ে গেছে, এটা টেন থিটা না, এম ইকুয়াল টু কি টেন থিটা, আর এই ত্রিভুজের জন্য টেন থিটা কি হয়ে গেছে, লম্ব বাই ভূমি, পি এফ বাই কিউ এফ না, পি এফ বাই কিউ এফ, লম্ব বাই ভূমি, ইকুয়াল টু কি হবে, পি এফ ইকুয়াল টু কি, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে খেয়াল করো, এখানে ইচ্ছা করলে এখন তোমরা প্রশ্ন রাখতে পারো, স্যার দুটা বিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে কি এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখবো, না ওয়াই ওয়ান না ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লিখবো, না ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস ওয়ান, সেটা কোনো ব্যাপার না। ইচ্ছা করলে তোমরা এই দেখো, মাইনাস কমন নিলা, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান লিখলা, আবার কি মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখলে, মাইনাস মাইনাস সরে দিলে। তাহলে আমরা দেখতেছি যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু যেই কথা, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান কথা, অর্থাৎ যে বিন্দু দিয়ে তুমি শুরু করবা ইয়েতে ভুজের হিসাব, কোটি দিয়েও সেটার হিসাব করতে হবে। তাহলে এইভাবে আমরা কি পেয়ে যাব, ঢাল পেয়ে যাব না। এখন একটা প্রশ্ন ছোটখাটো জাগতে পারে, যেটা তোমাদের বইয়ে নাই, আসতে পারে যে স্যার কেন এখানে ঢালটাকে টেন থিটা দিয়ে নিরূপণ করা হয়েছে, আমরা তো ইচ্ছা করলে এটাকে সাইন থিটা কস থিটা বলতে পারতাম নাকি, এটা তোমাদের বইতে নাই। তারপর আমি এই কয়েক মিনিটে ব্যাপারটাকে একটু খোলাসা করে দিচ্ছি কেন এটা হয়েছে। এটা আমারও মানে কি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও মনে প্রশ্ন জাগছিল যে এখানে কেন আমি স্লোপের জন্য কি নিব, টেন থিটা নিব, সাইন থিটা কস থিটা কোসেক থিটা কট অন্যান্য যেগুলি আছে সেগুলি কি দোষ করলো না, কেন সেখানে এটা হয়নি। দেখো ব্যাপারটা খেয়াল করো, একটু করে আমি বুঝিয়ে দিচ্ছি। এই এটা আবার এক্স অক্ষ আঁকলাম, এটা ওয়াই অক্ষ আঁকলাম না, শর্টকাটে দেখা দিচ্ছি, খেয়াল করো। এই এই এটা হলো এক্স, এটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম, এটা হলো আমার মূলবিন্দু না। তাহলে খেয়াল করো, এখানে এখানে ব্যাপারটা কি হলো, আমি এখানে একটা সরলরেখা আঁকলাম, তাহলে এটা হলো থিটা। এই সরলরেখাটাকেই যদি আমি আবার আর একটু না নিচে নিয়ে আসি, আবার এটাকে এখান দিয়ে নিয়ে যাই, এই বিন্দু দিয়ে নিয়ে গেলাম, তাহলে ওটা যদি আগেরটা থিটা ওয়ান হলে এটা হবে থিটা টু। আচ্ছা খেয়াল করো তোমরা ভালো করে, এখানে আমি কি করলাম, একটা বিন্দু নিলাম, লম্ব টানলাম, এই বিন্দুটা এখানে টার্ন করে কোথায় আসছে, এখানে নিচ্ছে, তাহলে এখানে আমি একটা লম্ব টানলাম।
তাহলে খেয়াল করো, এটা হলো আমার পি, এটা হলো কিউ, এটা হলো আর দিলাম না, আর এটা দিলাম পি প্রাইম, এটা দিলাম আর প্রাইম। তাহলে কোনটার ঢাল বেশি কেমনে বুঝবো আমরা? দেখো, এখন ঢাল ইকুয়াল টু কি টেন থিটা ওয়ান, এবং কেন নিলাম দেখো, এখানে অতিভুজ সবসময় কিন্তু সেম, কিউপি যে দৈর্ঘ্য যা কিউপি প্রাইমেরও দৈর্ঘ্য তা একই না। কিন্তু খেয়াল করো, এই নতি যেমন কি পি কিউ রেখার চেয়ে এখানে নতি কার বেশি? পি প্রাইম কিউ এর নতি বেশি, ঢালু হয়ে গেছে। সেটা প্রকাশ করতে গেলে আমাকে অবশ্যই দেখো, এটা যখন এখানে ছিল, এই অবস্থানে ছিল শুরুতে পি কিউ আর ত্রিভুজের মধ্যে, লম্ব বড় ভূমিটা ছোট না, লম্বটার দৈর্ঘ্য বড় ভূমিটার দৈর্ঘ্য ছোট। আবার এখানে এসে কিউ পি প্রাইম আর প্রাইমে খেয়াল করো, এখানে কোণ হয়েছে থিটা টু, লম্বটা হয়ে গেছে ছোট, ভূমিটা হয়ে গেছে বড় না। এখন খেয়াল করো, আমাদের লম্ব বাই ভূমি না, লম্ব কার বেশি, কার এখানে নতি বেশি? সরি, আমি মনে হয় উল্টা বলেছিলাম, নতি বেশি হলো আমার কি পি কিউ এর, আর পি প্রাইম কিউ এর নতি কম। কেন? দেখো, টেন থিটা ওয়ান হইলে আমার কি আসবে? এই ত্রিভুজের, বড় ত্রিভুজের লম্ব পি আর বাই ভূমি কিউ আর। আচ্ছা, এখন আসো টেন থিটা টু যদি বলি আমি, খেয়াল করো, টেন থিটা টু বললে এটা কি আসতেছে? পি প্রাইম আর প্রাইম না, পি প্রাইম আর প্রাইম বাই পি প্রাইম আর প্রাইম বাই কিউ আর না, কিউ আর প্রাইম। তাহলে খেয়াল করো, প্রথম ত্রিভুজের লম্বটা বড় ভূমিটা ছোট, আর দ্বিতীয় ত্রিভুজে লম্বটা ছোট ভূমিটা বড়। তাহলে হর ও লবের কথা চিন্তা করো, কোনটার মান বেশি আসবে? নিশ্চয়ই টেন থিটার মান বেশি আসবে। তাহলে সেই জন্যই আমরা কি করছি, সাধারণত লম্ব আর, খেয়াল করো, লম্ব আর ভূমির না অনুপাত দিয়েই কি নির্ণয় করা হয়? এই ঢাল নির্ণয় করা হয়। এই ঢালের ব্যাপারটা কি আমরা যদি জানি, এই ঢাল দিয়ে আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির বিভিন্ন সরলরেখার সমীকরণ এগুলি আমরা নির্ণয় করতে পারবো না, এগুলি আমরা নির্ণয় করতে পারবো। সেই জন্য আমরা কি করছি, এটাকে এইভাবে নিরূপণ করা হয়েছে। তাহলে ঢাল বা স্লোপ বলতে কি বুঝছো? আশা রাখি তোমরা বুঝছো, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে আমি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির আরো অন্যান্য ব্যাপার নিয়ে, অন্যান্য আইটেমগুলো নিয়ে আমি উপস্থিত হব। হ্যাঁ, সেখানে আমি দুইটা বিন্দু দিয়ে যায় এমন দুইটা বিন্দুর এই তোমার ইয়েতে কার্টেজীয় সমতলে দুটা বিন্দুর দূরত্ব নির্ণয়, তারপর দুটা বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ, এক মূল বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ না, এগুলি আমরা উপস্থাপন করব। আশা রাখি তোমরা ভালো থাকবে এবং তোমাদের শুভকামনা করতেছি।